হ্যালো গাইস, আমি আপনার দোস্ত এসেছি আবার ফেরত। থ্যাংক ইউ। 27টা সাবস্ক্রাইবার হয়েছে আমাদের। আমরা এগিয়ে চলেছি আমাদের প্রচেষ্টায়, এগিয়ে থাকবো। আর আজকে আবার নতুন জোশে নতুনভাবে এসেছি। আমাদের একটা বন্ধু কমেন্ট করেছে, অনেক বন্ধু কমেন্ট করছে, তাদের সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি খুবই 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 মানে কথার ভাষা খুঁজে পাচ্ছি না, এত আনন্দিত যে তোমরা আমাকে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো। আর অনেকজন এমন মানে সাবস্ক্রাইবার আছে যে আমার ডেলি ভিউ দেখছে, তো খুব 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 থ্যাংক ইউ। আর হ্যাঁ, এখন অবধি আমি বাংলায় চালিয়ে যাচ্ছি। তো কোনো কথা না বাড়িয়ে নতুন ভিডিও শুরু করলাম। আর হ্যাঁ, থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে আর কিছুই নয়, নতুন ব্লগে নতুনভাবে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি নিজেও জানি না, একজনকে তুলবো আমি হচ্ছে যে প্ল্যানেট থেকে। তো তার সাথেই আজকে নতুন ভিডিওটা এগোবে। তো সে জায়গা ঠিক করে রেখেছে, ওখানেই যাব। আপনি টাইটেলে দেখতে পাচ্ছেন যে কোথায় যাচ্ছি আমরা। তো সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এখন আমি কোথায় যাচ্ছি। তার সাথেও আমাকে আজকে একটা বন্ধু কমেন্ট করেছে, দাদা এরকম ক্যাশে নিয়েছে, ক্যাশে নিলে কত পড়বে, বা 25,000 টাকা দিয়ে দিই ইএমআই, ডাউন পেমেন্ট করার পর ইএমআই করে, তাহলে সেটা কত পড়বে। তো ভাই তোমাকে একটা কথাই বলতে পারি, যে তুমি যদি আমার সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার ফার্স্ট ভিডিওতে দেখতে পারবে যে কোথা থেকে আমি কিনেছি। তো আমি আমাদের কলকাতা এলাকায় 3-4টে জায়গায় খোঁজ করেছি। একটা হচ্ছে যে তোমার সোদপুরের ওইদিকে, একটা হচ্ছে তোমার শ্যামবাজারের এখানে, আর আরেকটা হচ্ছে যে তোমার খান্নার ওখানে, আর টপিন রোডও একটা আছে। তো আমি একটাই কথা বলবো যে এইগুলো আমি অন্তত সব খোঁজ করে নিয়েছি, বা তুমিও চাইলে আরেকবার ভেরিফাই করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। যে এরা কিন্তু একটু রেটটা বেশিই বলে, তোমাকে একটু বেশি রেট বলো। কারণ আমাকে যখন এরা সমস্ত কিছু নিয়ে স্মার্ট কার, মানে প্রথমে তো বলছিল বাইকের দাম 1,26,500 প্লাস স্মার্ট কার্ড আছে 700 টাকা, এইসব অনেক কিছু বলছিল। তো অলমোস্ট 1,07,000-তে পৌঁছে দিচ্ছিল। এই প্লাস হচ্ছে যে 1,27,000-এ পৌঁছে দিচ্ছিল, 700 বলছি। তো এইসব ব্যাপার আছে। আর বাকি হচ্ছে যে, কিন্তু আমি এখানে কিন্তু 1,00,000 পুরো 26-এ পেয়ে গেছিলাম। কোনো স্মার্ট কার্ডের একটা চার্জেস নয়, কিচ্ছু নয়। প্লাস ভিডিওতে দেখেওছো যে আমি যখন ওখানে নাম্বার প্লেট লাগাতে গেছিলাম, অন্য জায়গায় 350 থেকে 400 টাকা নেয়, এ কিন্তু আমাকে 250 টাকায় লাগিয়ে দিয়েছে। তো তুমি যদি আমার আগের যে ভিডিওগুলো আছে আমি তোমাকে ডেসক্রিপশানে দেবো, সেগুলো যদি ফলো করো তাহলে পেয়ে যাবে। তাও তুমি ডেসক্রিপশন চেক করো ভাই, আমি আবার তোমাকে ওই জায়গাটার লোকেশন দিয়ে দেবো। ওখানে যেতে গিয়ে অ্যাটলিস্ট একবার ভেরিফাই করো। যতই হোক স্বপ্নের বাইক কিনছো, একবার ভেরিফাই তো করতে তোমার কোনো যায় আসে না। একবার ভেরিফাই করো ওখানে তুমি অ্যাকচুয়াল কমে পাচ্ছ কিনা, নাহলে ভিডিওতে বলো যে আমি এই দাদাটা ভিডিওটা দেখে কিনেছি, এই দাদাটা এত কমে পেয়েছে। আমি আগে কিন্তু ভিডিওর কথা বলবে না, হয়তো হতে পারে বাজেটের পর দাম একটু কমেও যেতে পারে। আগে কিন্তু তুমি কোনো ভিডিওর কথা বলো না, আগে দেখো দাদাটা কত বলছে, তারপর কিন্তু ভিডিওর কথা বলো যে ওই টাইমে তো অতটা কমে করে দিয়েছিলেন দাদা, একটু কমে করো। এটা একটা গেল। আর দ্বিতীয় কথা, তুমি জিজ্ঞাসা করেছিলে যে ডাউন পেমেন্ট। দেখো ভাই, আমি বলবো 3 বছরের ডাউন পেমেন্ট নিলে তুমি মিনিমাম 30 থেকে 40,000 টাকা এক্সট্রা দিতে হবে, এটা ভেবে রাখো। প্রথমে কিন্তু আমিও ভেবেছিলাম যে কি হবে, এত দাম বাড়ছে সোনার, বা এত কিছুর দাম বাড়ছে, নিয়ে নিই, তোমার ডাউন পেমেন্টই নিয়ে নিই। তো আমি ওনাকে বলেছিলাম আমি একটা বাইক এক্সচেঞ্জ করে নিয়েছি। আমার একটা পালসার 125 ছিল, নিয়ন 125। তো ওটা আমার 6 বছর হয়ে গেছে, তো আমি এক্সচেঞ্জ করেছিলাম। তো আমি ওকে বলেছিলাম যে আমার এটা ডাউন পেমেন্ট, আমি যদি এটা সেল করি, প্রথম কথা আমি সব থেকে এক্সচেঞ্জের বেশি প্রাইস ওখানেই সব থেকে বেশি পেয়েছি। যদি তোমরা এক্সচেঞ্জও করতে পারো, বাকি জায়গাগুলোতে তো আমি 28 পাচ্ছিলাম, কেউ বলছিল 27। ওই একা যে আমাকে 35 দিয়েছিল। হ্যাঁ, তোমার অফলাইন স্টোর থেকে হয়তো করলে, মানে অন্য কোনো ডিলারশিপে থেকে করলে হয়তো আরও বেশি পাইতে পারো। বাট আমি চেয়েছিলাম শোরুমেই দিয়ে দিতে, কারণ শোরুমের মধ্যে একটা এক্স্যাক্ট মানে প্লেস দেওয়া থাকে যে হ্যাঁ আমি শোরুমেই দিয়েছি, শোরুম থেকে আমি আবার নিয়ে নিচ্ছি, এরকম ব্যাপার এক্স্যাক্ট প্লেস দেওয়া থাকে। তো সেই জন্যই বলছি যে শোরুমে নিয়ে নেওয়াটাই দিয়ে দেওয়াটা বেটার। তো তুমি ট্রান্সফার দিতে হবে, বাট অনেক সময় হয় যে নিজের চেনাশোনা থাকে, তুমি তাকে দিয়ে দিয়েছো, সেইটা হলে হবে। তোমার তখন লিখিত করে রাখতে হবে যে হ্যাঁ তুমি গাড়ি ট্রান্সফার করেছো। তো আমি ওখানে ট্রান্সফারের এইটাও এক্সচেঞ্জ ভ্যালুটাও বেশি পেয়েছিলাম, তো সেই জন্যই আমি ওখান থেকেই নিয়েছিলাম। তো তুমি দেখে ওখানে বলো যে ওখান থেকে নিতে পারো, আমি তোমাকে ডেসক্রিপশন তো দিয়েই দেবো।
আর আরেক যেটা কথা যেটা বলতে যাচ্ছিলাম যে ইএমআই এর ব্যাপারটা, তো আমি একটা জায়গায় ইএমআই জিজ্ঞাসা করেছিলাম যে আমার গাড়ি তো, সে বলেছিল তোমার গাড়িতে ওই 25 থেকে 27 পাবে। তো গাড়ির তখন আমাকে দাম 27ই বলেছিল, তাহলে আমি বললাম যখন 1,27,000 দাম হচ্ছে, আমি যখন 27 পাবো, তাহলে 27টা মাইনাস করে দিলে তো 1 লাখ থাকছে, তাহলে 1 লাখ টাকা 1 বছরের ইএমআই কত? তো সে আমাকে ডাইরেক্ট আইসিআইসিআই ব্যাংকের 3 বছরের ইএমআই কথা সাজেস্ট করেছিল, যে 3 বছরের ইএমআই আছে, তাহলে একটাই অফার চলছে, তো ওটাই নিতে হবে। আমি ঠিক আছে কত, তো আমাকে ও রাফলি 3,200 টাকার মতো বলেছিল। তো আমি অতটা খেয়াল পড়ছে না, বাট আমি ক্যালকুলেট করে দেখেছিলাম যে ও যে দাম ভ্যালুটা বলছে, তুমি আবার ক্যালকুলেট করে নাও, 3,200 ইন্টু যদি 36 মারলে 1,26,000 টাকাই আমার 1,000 টাকাই মনে হচ্ছে। তো আমি ওকে বলেছিলাম যে এটা তো আবার বাইকের ভ্যালুই হয়ে গেল, তাহলে আমি যে ডাউন পেমেন্টটা দিলাম সেটা কোথায় গেল? বলছে সেসব হয়ে গেল, ওটা ইন্টারেস্টে চলে গেল। তো আমি তোমাকে এখন শিওর বলছি না, আমি আজকে যাচ্ছি, তোমার জন্যই যাচ্ছি, একটা শোরুমে গিয়ে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করে আমি তোমাকে প্রপার বলে দেবো। তবে হ্যাঁ, তুমি এটা রাফলি ধরে নাও যে তুমি যদি ইএমআইতে নাও, ইএমআইতে নিলে আমি তোমাকে এখানে পিন কমেন্টে করে দিচ্ছি, যে দাদাটা আমাকে বলেছিল যে দাদা বাইকের ভ্যালু কত হবে, এইটা হচ্ছে সেই দাদাটার মেসেজ। তো হ্যাঁ ভাই, পিন কমেন্টে আমি তোমার কথাই বলছি। তুমি যদি তুমি যদি হচ্ছে যে বাইক নাও ইএমআইতে, তাহলে 30 থেকে 40 হাজার টাকা বেশি দিতে হবে ভাই 3 বছরের জন্য। তো সেই বুঝে শুনেই নেবে, ঠিক আছে? 3,200 টাকার মতো সামথিং পড়বে, 1 লাখ টাকার হচ্ছে ইএমআই। তো এটাই হচ্ছে কথা। কারণ তারপরে তোমার তো গাড়ির অনেক কাজও আছে, তো সেই অনুযায়ী করে নেবে। আমি বলবো, রেফার করব, আমার আরেকটা ভিডিও আছে, সেখানেও চেষ্টা করে নেবে ওয়ালিংটনে গিয়ে গাড়ির গার্ড, এইসব গার্ড টার্ড কিছু থাকবে না, এইসব গার্ড পরিয়ে নেবে। কারণ গার্ড তো তোমাকে পড়াতে হবে, তুমি ল্যামিনেশন আর পিপিএফ করাও নাই করাও, গার্ড তোমাকে পড়াতে হবে, গাড়ি ওখানে গার্ড দেবে না। আর ওখান থেকে গার্ড কিনলে কিন্তু হাফ গার্ড দেবে, 700 টাকা দিয়ে, যে 700 থেকে 600 টাকা পড়বে হয়তো হাফ গার্ডটা। ওই গার্ডটা কিন্তু গাড়ির ঘন্টা কিছু করবে, ওই যে ওইখানে যেরকম গার্ডটা দেখতে পাচ্ছেন, ওই গার্ডের গাড়িটা ঘন্টা কিছু করবে, কোনো কাজ তো করবে না, বেকাজ বেশি হবে। সেই জন্যই সবসময় বলবো হাতের কাছে যদি তুমি শুধু গার্ড পরা ছোটোখাটো জিনিস লাগাও তাহলে 3,000 টাকা। আর যদি তুমি হচ্ছে যে গাড়ির হচ্ছে পুরো ল্যামিনেশন, শুধু ল্যামিনেশন করিয়ে গার্ড পরালে 6,000 টাকা। আর পিপিএফ করিয়ে গার্ড পরালে 8 থেকে 10,000 টাকা হাতের কাছে রেখেই কিন্তু গাড়ি কিনবে। কারণ যদি তুমি এইসব করতে চাও ল্যামিনেশন বা পিপিএফ, তাহলে কিন্তু প্রথমেই করে নিতে হবে তোমাকে, নাহলে কিন্তু হচ্ছে পরবর্তীকালে যখন স্ক্র্যাচ পড়ে যাবে তখন কিন্তু অতটা ভালো লাগবে বলে আমার তো মনে হচ্ছে না। তো সেই জন্য প্রথমেই করিয়ে নিও। আর যদি পরবর্তীকালেও করাতে চাও তাহলে ভালো জায়গা থেকে পিপিএফ করিও, নট ল্যামিনেশন। তখন পিপিএফ করি যে তোমার গাড়িটাকে শাইনিং করিয়ে ভালো করে সমস্ত স্ক্র্যাচ তুলে তারপরে কিন্তু পিপিএফ করাবে, সেটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, ভালো লাগলো, টানতে টেনে দিলাম কথা বলতে বলতে। সামনে একটা ডমিনার ছিল, কি মন গেল, টানো ভাই টানো, টেনে দিয়েছি তাই। অনেক দূরে, আমি তাও এটা রোড মেরে টেনেছি, যদি পাওয়ার মোডে টানতাম তাহলে তো দেখতেই পেত না আমাকে। আর ভাই জানিও আমার ভিডিওগুলো তোমার কেমন লাগছে, কতটা কি ভালো লাগছে, একটু না বললে কিন্তু আমি বুঝতে পারবো না কতটা কি ভালো লাগছে।
তো কারণ হচ্ছে তোমরাই আমার সব কিছু, তোমরাই যদি আমাকে সাজেস্ট না করো যে দাদা আরও ভিডিওটাকে এইভাবে ইনহ্যান্স করতে পারো, ওইভাবে বানাতে পারো, তাহলে কিন্তু আমি কিছুই নয় তোমাদের ছাড়া। অনেকে তোমাদের জন্যই তৈরি হয়েছে, অনেকে তোমার জন্যই পড়ে গেছে, কারণ এই মার্কেটে এই ইউটিউব মার্কেটে সাবস্ক্রাইবার ভিউয়ার্সরাই সব কিছু। যদি আমার তরফ থেকে কোনো খামতি থাকে অবশ্যই আমাকে জানিও, আমি রিজলভ করব। যদি না রিজলভ করি তখন বলবে যে দাদা ভালো হচ্ছে না, এইটা বলেছিলাম এটা করনি, নালে কিন্তু কিছুই করতে পারবো না। আমি জাস্ট বানাতেই থাকবো, আর তাতে আমার কোনো গেনও হবে না, লসও, মানে কিছুই হবে না, লসই হবে। তো আমাকে জানিও তোমরা। বলতে বলতে আমরা এইসে হগমা আপনার পাখি মার্কেট পেরিয়ে গেছি, টালার পাখি মার্কেট। তো এখন যাচ্ছি হচ্ছে যে স্প্ল্যানেডের দিকে। আর এরপরে যে ভিডিওটা আসতে চলেছে সেটা আমাদের একটা দাদা কমেন্ট করেছিল যে ফুল ডিটেল ভিডিও, তো ওইটাতেই কাজ চলছিল। ওই ভিডিওটাই ফুল ডিটেলড পাবেন এরপরের নেক্সট ভিডিওটাই। অনেকে এমন আছে ভুল ভালোভাবে ক্রুজ কন্ট্রোল তোমাদেরকে শিখিয়েছে, আমি তোমাদের জেনুইনভাবে শেখাবো। মানে এরপর কোনো ক্রুজ কন্ট্রোল নিয়ে কারো কোনো প্রশ্নই থাকবে না। এমনভাবে ক্রুজ কন্ট্রোল শেখাচ্ছে, লাগছে না দাদা, লাগছে দাদা, লাগছে না। আমি কালকে দেখেছি অনেকজন ভিডিওতে করছে, লাগছে না, লাগছে না, লেগে গেছে কি মজা, 30-এর উপর লেগে গেছে কি মজা, ইকোতে লেগে গেছে কি মজা। আরে ভাই, ক্রুজ কন্ট্রোল সবেই লাগে, এইটাই কেন এরা বুঝতে পারে না। ক্রুজ কন্ট্রোল ইকোতেও লাগে, রোডেও লাগে, পাওয়ারও লাগে। কে এই কনসেপ্টটাই বানিয়েছে আমি বুঝতে পারলাম না। একটা দাদা এক্সট্রিম মানে বাইকের মানে কি বলবো হেড অফ দ্য মানে সব কিছু যে ইনফরমার হয়ে গেছে, যে ওর বক্তব্য আমি আপনাদের চেষ্টা করে দেখাচ্ছি ইকো মোডে হয়তো লেগে যাবে। আরে কেন লাগবে না? ওটা একটা মেকানিক্যাল ফাংশন, অবভিয়াসলি লাগবে। এটা কোনো কথাই নয় যে ইকোতে লাগবে না, রোডে লাগবে, পাওয়ারে লাগবে। হ্যাঁ, একটা লিমিট যদিও বলতো যে হ্যাঁ 30-এর ওপর কি 25-এর ওপর ছাড়া লাগে না, সেইটাও মানা যেত, ঠিক আছে। ও জাস্ট স্পিড দেখে, নট কোন তুমি মোডে আছো। তুমি একটা জায়গায় আরবান এলাকায় আছো, সেখানে তোমার ইকো মোডে তোমার 40-এ তোমার যেতে হবে, তুমি সেখানে পাওয়ার মোড করতেই হবে জোর জবরদস্তি দিয়ে তোমার ক্রুজ কন্ট্রোল পাওয়ার মোডে লাগে। এটা একটা আনবিলিভেবল বা আনরিয়েলিস্টিক কথাবার্তা হয়ে গেল না? আমি শুধু ভিডিওগুলো দেখছি, বিশ্বাস করো আমার মানে জাস্ট ওটাকে একটু ক্রাঞ্চি আনার জন্য ওইভাবে ওরা এক্সপ্লেন করছে যে ক্রুজ কন্ট্রোল এইভাবে করো। তাই নেক্সট ভিডিওতে তুমি আমার ক্রুজ কন্ট্রোল দেখো, সিম্পল স্টেপ, কোনো আহামরি রকেট সায়েন্স নয়, 2-3টে কথা তুমি নিজে ক্রুজ কন্ট্রোল মাস্টার হয়ে যাবে, কি করে করতে হবে কি না করতে হবে। আমি তো ইভেন এটাও বলতে পারি যে একটা টাইমে তোমরা তো ছেড়েও চালাতে পারো, একটা হাত ছেড়ে। কারণ দেখো, দুটো হাত ছেড়ে একমাত্র তুমি যদি প্রফেশনাল খুব ভালো গাড়ি না চালাও, আমি কখনো সাজেস্ট করবো না, ঠিক আছে। দুটো হাত ছেড়ে চালাতে হ্যাঁ ভালো লাগে, কিন্তু তাতে রিস্ক অত্যাধিক হাই হয়ে যায়। তারপর যখন ক্রুজ কন্ট্রোল তোমার বাইকের মধ্যে থাকে, বাই চান্স যদি ঝটকা নিয়ে নেয়, তাই কিন্তু তোমার একটা হাত ছেড়ে তুমি এরকম করে আরামসে ক্রুজ কন্ট্রোলে চালাতে পারবে, জাস্ট তোমার একটা হাত রিল্যাক্স থাকবে আর একটা গাড়ি যাবে। আর হ্যাঁ, ক্রুজ কন্ট্রোল সব জায়গার জন্য না, একটু জাস্ট নাক বরাবর দেখতে পাচ্ছ যে তোমার এই দেখেছো দাদা তারা কতটা, লোক মরুক যায় আসে না, দাদার বেরোনো চাই। সামনে কি লাভ, রেড সিগন্যাল আছে, এরকম করে বেরিয়ে। তোমাদেরকে অনেক ইউটিউবার বিভিন্নভাবে বলেছে এইভাবে লেগে যায় ওইভাবে লেগে যায়, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মিনিমাম রিকোয়ারমেন্ট আছে 30 কিলোমিটার, তাতে যে কোনো মোডে তুমি চালাও না কেন কোনো যায় আসে না। আর একটা জিনিস বুঝলাম লং রোড করার পর, এই প্রথম আমার জার্নিতে লংয়ে হয়েছে, 50-এ চলুক কি 60-এ চলছুক, যদি রোড মোডেও চালাই আমি, তাহলেও কিন্তু আমার সেরকম মানে ফিল আসছে না যে গাড়িটা চলছে বলে। আর হচ্ছে যে ক্রুজ কন্ট্রোলটা করার জন্য তোমাদেরকে একটাই করতে হবে, তোমাকে একটা সার্টেন স্পিড দেখে নিতে হবে। ধরো 30 হোক 40 হোক, আমি ধরো এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন 50-এ আছি, তো 50-এ আছি, একটা নাক বরাবর আমি দেখতে পাচ্ছি যে আর কিছু নেই। 50টা করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ব্লিঙ্ক করছে, এটা ব্লিঙ্ক থাকতেও পারে নাও থাকতে পারে। এটাতে জাস্ট এই যে সুইচটা আছে, এটা 3টে সুইচ আছে অ্যাকচুয়ালি, 3টে সুইচের মধ্যে কিরকম করে সুইচ আছে, এটাতে আছে এটা প্রেস হয়, ওটা একটা সুইচ। অনেকে ভাববে ওটা সুইচ নয়, বাট হ্যাঁ ওটা একটা সুইচ। যেমন ইন্ডিকেটার সুইচ আছে, প্রেস আছে লেফট আর রাইট টার্ন, তেমনি এটা তো প্রেস হয়, প্রেস আপ আর লো। লোটা হচ্ছে সেট, আপটা সেট নয়, আপটা হচ্ছে প্লাস আর লোটা ডাউনটা হচ্ছে মাইনাস, আর ডাউনটাতে মাইনাসও হয় আর সেটও হয়, আপে কিন্তু সেট হয় না,
ঠিক আছে। তো সেরকমই ব্যাপার। তো এটা তিনটেই সুইচ আছে, একটা হচ্ছে যে প্রেস, মানে তুমি এটা যে যদি এই যে সবুজ ব্লিংটা দেখতে পাচ্ছ, এটা যদি তুমি স্টার্ট করতে চাও, সবুজ ব্লিং মানে কিন্তু তুমি সেট করতে চাইছো জিনিসটা। সবুজ ব্লিং না থাকলে ধরো তুমি করতে চাইছো না বা এই জিনিসটাকে বন্ধ রাখতে চাইছো, তখন আরেকবার প্রেস করে দেবে, সবুজ ব্লিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে এখন তুমি আপ করো কি ডাউন করো কিন্তু কোনো কিছু সেট হবে না, যতই তুমি আপ করো ডাউন করো। তুমি যদি সেট করতে চাইছো বা তোমার গাড়িতে যদি সেটটা তুমি স্টার্ট করতে চাইছো, তখন কিন্তু এই সবুজটা ব্লিংটা তোমাকে আনতেই হবে। আর সেটা আনার জন্য কিছু না, জাস্ট ওয়ান প্রেস, স্মুথ একটা প্রেস তোমার এখানে ব্লিং করতে কিন্তু লেগে গেছে। তো ব্লিং করতে করতেই তারপরে দেখতে পাচ্ছি বাসন্তী দিকে যাচ্ছি, তো ব্লিং করতে করতেই কিন্তু এবার যখন ব্লিং হয়ে গেছে, সার্টেন স্পিড দেখি না, ধরো আমার 40 আছে, 42 আছে, এখন রোড মোডে আছে, সার্টেন স্পিড যে কোনো গিয়ার, কোনো ব্যাপার নেই, গিয়ার ফাংশনেরও, থার্ড গিয়ার হোক, ফোর্থ গিয়ার হোক, যে কোনো গিয়ারের মধ্যে তোমার 40 আছে, জাস্ট একটা স্মুথ 45 আছে, সব ছেড়ে দেবে, ক্লাচ ছেড়ে দিবে, ব্রেক তো ছাড়াই আছে। আমি জাস্ট এখন স্পিডটা ধরে রাখছি বলে বা স্পিডটা করতে চাইছি বলে একটু পিক আপটা ধরে রেখেছি, সব ছেড়ে দিলে, সব ছেড়ে দেওয়ার পর জাস্ট একটা স্মল ডাউন প্রেস, ও কিন্তু সেট স্পিড নিয়ে নিয়েছে। এরকম নয় যে তোমাকে কিছু ধরতে হবে, কিছু করতে হবে, তোমাকে সব ছেড়ে দিতে হবে একটা টাইমে। ধরো আমি এটা বন্ধ করার জন্য একটা ক্লাচ ধরলাম কি একটা যাই বা ধরলাম, একটা স্পিড বাড়িয়ে দিলে, বাড়িয়ে দেওয়ার পর সব কিছু ক্লাচ, ব্রেক আর আপনার সামনের ব্রেক আর হচ্ছে যে তোমার হচ্ছে পিক আপের এটা সবই ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর জাস্ট স্মুথ একটা ডাউন সেট দ্য স্পিড হয়ে যাবে। যখনই সেট দ্য স্পিড হয়ে যাবে, যেই স্পিডটাও তো চলছে, অনেকে বলে একটা হুচ করে টেনে নেয়, ওরকম কোনো টানে না ভাই। তুমি যদি 30-এ চালাও, একটা ওর তো একটা ব্যাপার আছে, ওটা রাস্তার মধ্যে ফাঁকা, হুট করে টানে, ওরকম কোনো কিছুই টানে না। ভুলভাল তোমাদের কনসেপ্ট দিয়েছে, ভুলভাল ইনফরমেশন, ঠিক আছে। তোমাদেরকে সব কিছু ছেড়ে জাস্ট একটা প্রেস মেরে দিতে হবে, তাহলেই কিন্তু এটা হয়। 46-এ যাবে। এবার তুমি যদি মনে করো আমি বাড়াবো, তখন জাস্ট আপ, এবারে লাগবেই আপটা, এই যে 2 করে বাড়বে, 48, 50, 53 কি 2 কি 1 করে বাড়বে, 3 করে বাড়তে পারে, তো এরকম করে বাড়লো। আর যদি মনে হয় আমি একটু বেশি চলে যাচ্ছি, তখন ডাউন, এরকম করে ডাউন হয়ে গেল। আর বন্ধ করার তো সবই সুযোগ সুবিধা তো তুমি জানোই, যে কোনো একটা ক্লাচ হোক, ব্রেক হোক, সামথিং কিছু একটা তোমাকে। আর লোকেরা বলে এটাতে গিয়ার শিফট করতে পারবো কিনা, দেখো ভাই, গিয়ার শিফট করার জন্য তোমাকে ক্লাচ ধরতেই হবে, আর ক্লাচ ধরলেই তখন তুমি কিন্তু ওটা ছাড়া হয়ে যাবে। যেমন যদি গিয়ার শিফট করতে চাই, আমার ধরুন ফোর্থে চলছে সাপোজ, আমি ফোর্থে চাইছি, আমাকে তো গিয়ার ধরতেই হবে। যা গিয়ার ধরেছে ও কিন্তু আবার সেট করতে চেয়েছে, দেখো আবার ব্লিঙ্ক করছে, মানে ও কিন্তু এখন সেট নেই। তো সেম তখন তুমি ক্লাচ ধরবে, গিয়ার চেঞ্জ করবে, তুমি তোমার পজিশন মতো প্লেসে চলে আসলে, ধরো বাম্পার আছে, বাম্পার টাম্পার পেরিয়ে নিলে, সব পেরিয়ে নিলে, এবার মনে হচ্ছে আমি 4th গিয়ার থেকে 5th গিয়ার করে নিই, কারণ এরপর আর কিছু নেই। করার পর ব্লিঙ্ক তো অনই আছে, বারবার তো তোমার প্রেস করতে হবে না, একবার ব্লিঙ্ক প্রেস করা গেলে ও প্রেসই হয়ে থাকবে। তোমাকে একবার জাস্ট সব কিছু ছেড়ে সিঙ্গেল ট্যাপ, ও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। কিচ্ছু রকেট সায়েন্স নয়, কিচ্ছু বারবার ধরে প্রেস করার নেই, কিচ্ছু নেই। যে বুঝিয়েছে বা যারা বোঝাচ্ছে ভাই ভুল বোঝাচ্ছে, এত কিছু লাগে না, এত কিছু করতেও লাগে না। জাস্ট ওরা যেরকম বলেছি প্রসেস ফলো করো, জানিও আমাকে যে হ্যাঁ আমি যে প্রসেসটা বলেছি তোমাদের কতটা কাজে এসেছে, তারপরে দেখবো। আর এখন তাহলে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমি তোমাদের ছোট্ট করে ক্রুজ কন্ট্রোলটা দেখিয়ে দিয়েছি, কমেন্ট করো যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি।